বন্ধুরা, এই দুনিয়ায় যে কারোর মনের কথা জানার 3টি পদ্ধতি আছে। এই 3টি পদ্ধতি খুবই সহজ। যদি আপনিও এই 3টি পদ্ধতিকে ভালোভাবে বুঝে যান, তাহলে আপনিও যে কোনো মানুষের মনের কথা জানতে পারেন। তো আসুন একটি ছোট্ট বৌদ্ধ কাহিনীর মাধ্যমে বোঝার চেষ্টা করি যে আপনি যে কারোর মনের কথা কিভাবে জানবেন। একসময় এক গ্রামে 2 ভাই বসবাস করত। বড় ভাই ছিল অন্ধ, এই জন্য সে তার ছোট ভাইয়ের উপর নির্ভর ছিল। ছোট ভাইও তার সব দিক দিয়েই খেয়াল রাখত। ছোট ভাই একদিন ভাবে যে তাদের ক্ষেতের মধ্যে জংলি জানোয়ারদের উৎপাত অনেক বেড়ে গেছে আর তাদের ক্ষেতের সমস্ত ফসল নষ্ট করে দিচ্ছে। বড় ভাই তো অন্ধ, ঘরের মধ্যেই চুপচাপ বসে থাকে। তাকে ক্ষেতের মধ্যেই বসিয়ে দিলে কেমন হয়, এই ভেবে সে ওই ক্ষেতের মধ্যেই সেখানে থাকার জন্য একটি ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে দেয় এবং নিজের অন্ধ ভাইকে ওই ক্ষেতের মধ্যে বসিয়ে দেয় আর বলে যে যদি কোনো জানোয়ারের পায়ের শব্দ পাও তাহলে জোরে জোরে চিৎকার করতে শুরু করবে, যাতে ওই জানোয়ার সেখান থেকে চলে যায় আর আমাদের ফসলের ক্ষতি কম হয়। এরপর ওই বড় ভাই নিজের ছোট ভাইয়ের কথা শুনে সেখানে থাকতে শুরু করে দেয়। এইভাবেই সেখানে থাকতে থাকতে কয়েকদিন কেটে যায়। একদিন তাদের ক্ষেতে একটি হরিণ খুব জোরে দৌড়ে আসে এবং তাদের ক্ষেতের বেড়া ভেঙে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই তার পিছু করতে করতে এক রাজা আসেন। রাজা ওই অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে, ভাই, আমি একটি জানোয়ারের পিছু করেছিলাম, তুমি কি কোনো জানোয়ারকে দেখেছো? সে বলে, রাজামশাই, আমি তো অন্ধ, কিন্তু আমি আপনাকে একটি কথা বলছি। ওই জানোয়ার যেটা দৌড়ে পালিয়ে গেছে সেটা আপনার যোগ্য নয়, আপনি তার পিছু করবেন না। রাজা এটা শুনে খুবই অবাক হয়ে পড়ে। তিনি ভাবেন, ইনি তো একজন অন্ধ, তাহলে ইনি কি করে জানলেন যে ওই জানোয়ার আমার যোগ্য নয়? রাজা তাকে জিজ্ঞাসা করেন, কেন ভাই, কি ব্যাপার? তুমি এমন কি দেখলে ওই জানোয়ারের মধ্যে যে ওই জানোয়ার আমার যোগ্য নয় বলছো, আমার শিকারের যোগ্য নয় বলছো? তখন ওই অন্ধ ব্যক্তি বলে, রাজামশাই, ওটা একটা হরিণ নয়, হরিণী, আর তাও আবার সে ছিল গর্ভবতী, আর গর্ভবতী হরিণীর শিকার কখনো কোনো রাজা করেন না, এই জন্য সে আপনার যোগ্য নয়। এখন ওই রাজা আরও বেশি অবাক হয়ে যান। রাজা ভাবেন, ইনি তো একটি অন্ধ মানুষ, ইনি কিভাবে বুঝতে পারলেন যে সে গর্ভবতী? রাজা ওই ব্যক্তিকে কিছু না বলে তার সেনাপতিকে আদেশ দেন। তিনি বলেন যে হরিণটি পালিয়ে গেছে, সেটাকে যে কোনো উপায়ে ধরতেই হবে, তাও আবার জীবন্ত, কারণ আমাকে জানতে হবে যে সে সত্যি সত্যি গর্ভবতী কিনা। কারণ এই অন্ধ ব্যক্তি খুবই বিশ্বাসের সঙ্গে বলেছে যে ওটা একটা গর্ভবতী হরিণী আর সে আমাদের শিকারের যোগ্য নয়। কারণ ওটা যদি সত্যি সত্যি গর্ভবতী হরিণী হয় তাহলে সে আমাদের শিকার নয়, কারণ আমরা তো তাকে একটি হরিণ ভেবে ছুটছিলাম। তখন ওই সেনাপতি সেখানে যায় এবং ওই হরিণের খোঁজ লাগায়। একটু পরে যখন সেনাপতি আসে তখন তিনি রাজাকে বলেন, রাজামশাই, কথাটা একদমই সত্যি, ওই হরিণী গর্ভবতী। রাজা ওই গর্ভবতী হরিণকে ছেড়ে নিজের মহলে চলে আসেন। তিনি রাত ভোর এটাই ভাবতে থাকেন যে ওই অন্ধ ব্যক্তিটি হরিণটির ব্যাপারে এতটা সঠিক কিভাবে বলে দিল, সে এটা কিভাবে করলো। পরের দিন রাজা 2টি সিপাহী পাঠিয়ে দেয় ওই ব্যক্তিকে নিজের দরবারে আনার জন্য। ওই ব্যক্তি এখন খুবই চিন্তিত হয়ে পড়ে যে রাজা আমাকে তার দরবারে কেন হাজির করলেন, আমি এমন কি ভুল করে ফেললাম। এদিকে রাজা ওই ব্যক্তিকে নিজের সমতুল্য জায়গায় বসায়, খুবই সেবা যত্ন করেন। এরপর তিনি তাকে জিজ্ঞাসা করেন যে আমাকে এটা বলো তো, তুমি ওই হরিণটির ব্যাপারে এতটা সঠিক কিভাবে বললে? তুমি কিভাবে বললে যে সেটা একটা গর্ভবতী হরিণী? ওই অন্ধ ব্যক্তিটি বলতে শুরু করে, মহারাজ, আমি এটা এইভাবে বুঝতে পারলাম, যদি সে হরিণ হতো তাহলে আমি ক্ষেতের চারিদিকে যে বেড়া দিয়েছিলাম সেটা সে লাফ দিয়ে পেরিয়ে যেত, কিন্তু সে এমনটা করেনি, সে ওই বেড়াটি ভেঙে চলে গেছে। এর জন্যই আমি বুঝতে পারলাম যে ওটা একটা গর্ভবতী হরিণী। যদি সে লাফ দিয়ে যেত তাহলে তার এবং তার পেটের বাচ্চার চোট লাগতে পারত। সে তার নিজের এবং তার বাচ্চার সুরক্ষার জন্য ওই বেড়াটি ভেঙে যাওয়া
ভেঙে যাওয়া উচিতভাবে এইভাবেই আমি বুঝতে পারি। ওই ব্যক্তির এই অসম্ভব বুদ্ধি দেখে রাজা খুব খুশি হন। সবাই তার এই বুদ্ধিমত্তার গুণগান করতে থাকে। এরপর ওই ব্যক্তিটি বলেন, মহারাজ, এখন আমাকে আমার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। রাজা বলেন, না, এখন না, এখন তুমি রাজমহলেই থাকবে। তুমি এখন আমার অতিথি। আমার মনের মধ্যে আরও কিছু প্রশ্ন আছে। আমি চাই তুমি তোমার বুদ্ধির দ্বারা আমার এই প্রশ্নের উত্তর দাও। রাজার এই কথা শুনে অন্ধ ব্যক্তি ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে, জানি না রাজা কি প্রশ্ন করবেন। যদি আমি উত্তর না দিতে পারি তাহলে রাজা দণ্ডের শিকার হতে হবে। পরের দিন রাজা ওই ব্যক্তিকে একটি প্রশ্ন করেন। তিনি বলেন, আমাকে বলো তো, আমার রানী পতিব্রতা কিনা? রাজার এই প্রশ্ন শুনেই ওই ব্যক্তির পায়ের তলার মাটি সরে যায়। একটু ঘাবড়ে গিয়ে এসে বলল, মহারাজ, দয়া করে আমাকে আমার বাড়িতে পৌঁছে দিন। রাজা বলেন, যতক্ষণ না পর্যন্ত আমার প্রশ্নের উত্তর দেবে ততক্ষণ তুমি এখান থেকে যেতে পারবে না। রাজার হুকুম পালন করা ছাড়া আর কোনো উপায় নেই। অনেকক্ষণ ধরে ভাববার পর ওই ব্যক্তি রাজাকে বলে, যদি আপনি আমাকে কথা দেন যে আমার জবাব শুনে আপনি তার প্রাণ ভিক্ষা দেবেন, তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি। রাজা ওই ব্যক্তিকে কথা দিয়ে বলেন, আমার তরফ থেকে তার কোনো ক্ষতি হবে না। রাজার কথা শুনে ওই ব্যক্তি রানীর সঙ্গে একান্ত কক্ষে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। এটা শুনে রাজা রেগে ওঠেন, কিন্তু একটু পরেই তিনি বলেন, ঠিক আছে, এমনটাই হবে। এরপর রাজা রানীকে ওই ব্যক্তির সঙ্গে একান্তে একটি ঘরের মধ্যে পাঠায়। ওই একান্ত কক্ষে ওই ব্যক্তি রানীকে তার একটি আঙুল ধরার জন্য বলেন। রানী এটা শুনেই রেগে ওঠেন, আর তিনি ওই অন্ধ ব্যক্তিকে জড়িয়ে ধরে খুব জোরে জোরে মারতে শুরু করেন। কোনোভাবে ওই ব্যক্তি তার জীবন বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর রাজাকে বলেন, মহারাজ, আপনার রানী পতিব্রতা নয়। ওই ব্যক্তির কথা শুনে রাজা রেগে লাল হয়ে ওঠে। তিনি সঙ্গে সঙ্গে নিজের তলোয়ার বের করে রানীর কক্ষে পৌঁছায় এবং খুব রেগে গিয়ে রানীকে বলেন, রানী, তুমি যদি সত্যি কথা বলো তাহলে তোমার জীবন বাঁচবে, আর যদি মিথ্যা বলো তাহলে এক্ষুনি মেরে ফেলবো। আমাকে সত্যি করে বলো, তুমি পতিব্রতা কিনা? রাজাকে এত রাগী অবস্থায় দেখে রানী কাঁপতে থাকে এবং বলেন, মহারাজ, আপনি আমাকে মেরে ফেলতে পারেন, কিন্তু আমি সত্যি বলছি যে আমি একজন পতিব্রতা স্ত্রী নই। রানীর এই সত্য শুনে রাজা একটু খুশি হলেন এবং তিনি রানীকে ক্ষমা করে মহল থেকে বেরিয়ে এলেন। এরপর তিনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আমাকে এটা বলো তো যে তুমি কিভাবে জানলে যে আমার স্ত্রী পতিব্রতা নয়? ওই ব্যক্তি বলে, মহারাজ, আমি এটা এভাবে জানতে পারলাম কারণ একজন পতিব্রতা স্ত্রী স্বপ্নেও কোনো পরপুরুষের কথা ভাবতে পারে না। স্পর্শ করা তো অনেক দূরের ব্যাপার, কিন্তু আপনার রানী যখন আমার সঙ্গে দেখা করতে এলেন তখন আমি ওনাকে আমার একটি আঙ্গুল ধরার জন্য বললাম, কিন্তু তিনি আমার পুরো শরীরকে স্পর্শ করে আমাকে লাথি ঘুষিয়ে মারতে শুরু করেন। এতে করে প্রমাণ করে দেয় যে আপনার স্ত্রী পতিব্রতা নয়। ওই ব্যক্তির কথা শুনে রাজা তার উপর আরও বেশি বিশ্বাস বেড়ে যায়। পরের দিন রাজা ওই ব্যক্তিকে আবার একটি প্রশ্ন করেন। তিনি বলেন, আমি কি আমার পিতার থেকেই জন্ম নিয়েছি না অন্য কারোর থেকে? রাজার এই প্রশ্নটি শুনে ওই ব্যক্তি আরও বেশি ভয় পেয়ে যায়। সে ভাবে, এবার মনে হচ্ছে রাজা আমাকে মারার সম্পূর্ণ পরিকল্পনা করেই নিয়েছেন। সে আবার রাজাকে বলেন, জবাব শুনে যেন তিনি তার প্রাণহানি না করেন, তবেই সে তার প্রশ্নের উত্তর দেবে। রাজাও কথা দিয়ে দেয় যে আমার তরফ থেকে কোনো ক্ষতি হবে না। এরপর ওই ব্যক্তি বলে, মহারাজ, আপনি আপনার পিতারই সন্তান, কিন্তু আপনার উপর এক কৃপণ ব্যক্তির ছায়া আছে। উত্তর শুনে রাজা রেগে আগুন হয়ে পড়ে এবং তার মাকে গিয়ে জিজ্ঞাসা করেন যে, মা, আজকে আমাকে সত্যি বলবে, কারণ যদি মিথ্যা বলো তাহলে আমি তোমার চোখের সামনে আত্মহত্যা করে নেব। আমাকে বলো যে আমি আমার পিতার সন্তান না অন্য কারোর। প্রশ্ন শুনেই রাজার মা ঘাবড়ে গেলেন এবং বললেন, পুত্র, তুমি তোমার বাবারই সন্তান, কিন্তু তোমার উপর এক কৃপণ শেঠের ছায়া পড়েছিল। ঋতুস্নানের পর যখন আমি আয়না দেখছিলাম তখন আয়নায় ওই কৃপণ শেঠের চেহারা দেখে ফেলেছিলাম, যে পিছন থেকে আসছিল।
মায়ের জবাব শুনে রাজা ওই ব্যক্তির কাছে আসেন এবং তাকে জিজ্ঞাসা করেন, তুমি কিভাবে জানলে যে আমার উপর এক কৃপণ ব্যক্তির ছায়া আছে? তখন ওই ব্যক্তি বলে ওঠেন, মহারাজ, আমি বিচার করে দেখলাম যে এখনো পর্যন্ত আমি আপনার 2টি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, কিন্তু আপনি আমাকে এখনো পর্যন্ত একটা টাকাও উপহার দেননি। যদি আপনার জায়গায় অন্য কেউ হতো তাহলে এতক্ষণে আমাকে মালামাল করে দিত। এতেই বোঝা যায় আপনার উপর কোনো কৃপণের ছায়া আছে। জবাব শুনে রাজা খুবই খুশি হন এবং রাজা তাকে বলেন যে তুমি যা চাইবে সেইটাই তোমাকে দেওয়া হবে, কিন্তু তার আগে আমাকে এটা বলো যে তুমি কিভাবে বুঝতে পারো যে কোনো কথা ঠিক না ভুল? তুমি যে কোনো প্রশ্নের উত্তর কিভাবে খোঁজো? তখন ওই অন্ধ ব্যক্তি বলে, হে রাজামশাই, আমি তো একজন অন্ধ। যদি আমার চোখ থাকতো তাহলে আমি যে কারো মনের কথা জানতে পারতাম। মনেরও একটা ভাষা আছে, আর সেটাকে কোনো ব্যক্তির শরীরের মাধ্যমে দেখা হয়। কোনো ব্যক্তি তার শরীরের মাধ্যমে, চোখের মাধ্যমে, নানান অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কী ধরনের ক্রিয়া করছে তার ভিত্তিতে আমরা যে কারোর মনের কথা বুঝতে পারি। কিন্তু আমি এইসব দেখতে পাই না, এই জন্য আমি ক্রিয়ার মাধ্যমে দেখি। যদি আমার কোনো কিছু জানার হয়, ওই ব্যক্তিকে কোনো কাজ দিতে হয়, আর ওই ব্যক্তি ওই কাজটিকে কিভাবে করে, কোন পদ্ধতিতে করে, তার ভিত্তিতে আমি জেনে ফেলি ওই ব্যক্তির মনের মধ্যে কি চলছে। এরপর ওই অন্ধ ব্যক্তি রাজাকে বলে যে, রাজামশাই, যে কোনো ব্যক্তির মনের কথা জানার আগে আমাদের নিজের উপর কাজ করতে হবে। ওই কাজটি হলো নিজের মনকে শান্ত করা, নিজের মনকে বর্তমানে নিয়ে আসতে হবে। যে 3টি পদ্ধতি আছে, ওই 3টি পদ্ধতি খুবই সরল, কিন্তু তার আগে সবথেকে বড় কাজ হলো আমাদের মনকে একাগ্র করতে হবে। তবেই আমরা অপর ব্যক্তির মনের কথা জানতে পারবো, কারণ সামনের ব্যক্তি নিজের মনের মধ্যে বর্তমানে ভাবছে, তাই আমাদেরও নিজের মনকে বর্তমানে নিয়ে আসা প্রয়োজন। তবেই আমরা তার মনের কথা জানতে পারি। যদি আমরা অতীতের কোনো ঘটনার ব্যাপারে ভাবতে থাকি, তাহলে সামনের যে ব্যক্তিটি বর্তমানে ভাবছে, বর্তমানে নিজের মনে মনে কথা বলছে, সেটা আমরা কিভাবে বুঝব? তাই সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের নিজেদের মনকে বর্তমানে রাখা প্রয়োজন। এরপর এই 3টি পদ্ধতিতে খুব সহজেই যে কোনো ব্যক্তির মনের কথা জানতে পারবে। সবথেকে প্রথম পদ্ধতি হলো চোখের উপর ধ্যান দাও। কোন ব্যক্তির সঙ্গে কথা বলার সময় তার চোখের উপর ধ্যান দেওয়া সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। চোখ কিছু না বললেও অনেক কিছু বুঝিয়ে দেয়। যদি আমরা কোনো ব্যক্তির ইশারাকে বুঝতে শিখে যাই, তাহলে আমরা জানতে পারবো যে ওই ব্যক্তির মাথার মধ্যে কি চলছে। আমার কাছে তো দৃষ্টি নেই, কিন্তু আমি আমার গুরুর কাছে এই বিদ্যা শিখে রেখেছি। অনেক বছর আগে যখন আমার দৃষ্টিশক্তি ছিল, তখন ওই সময় আমি লোকেদের মনের কথা নিজের চোখের মাধ্যমে জেনে ফেলতাম। আপনাকে কোনো ব্যক্তির চোখের মধ্যে অনেক ধরনের ব্যাপারকে লক্ষ্য করতে হবে, যেমন সে কেমনভাবে তাকাচ্ছে, কেমনভাবে এদিক ওদিক দেখছে। সে আপনার সঙ্গে যখন কথা বলছে, তখন সে তার চোখ কোন দিকে ঘোরাচ্ছে, উপরে ঘোরাচ্ছে, নিচে ঘোরাচ্ছে, না আশেপাশে। তার চোখ দুটি খুশি দেখাচ্ছে কিনা, না নিরাশ দেখাচ্ছে। যেমন একটা চোরের চোখের দিকে যখন আমরা তাকাই, তখন আমরা বুঝে যাই যে ওই ব্যক্তিটি কোনো ভুল করেছে। ওইভাবেই কোনো চালাক ব্যক্তির চোখ একটু অন্য ধরনের হয়ে থাকে। যখন আপনি কারোর চোখের দিকে দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে তার চোখের মধ্যে দিয়ে একটা ভাষা ফুটে উঠেছে। যেমন ধরুন, যদি আপনি বুঝতে চান যে কোনো ব্যক্তি মিথ্যা বলছে কিনা, তাহলে তার চোখের দিকে ধ্যান দিয়ে দেখবেন। যদি সে উপরের দিকে দেখে, মাথার দিকে তাকায়, তাহলে বুঝে যাবেন যে সে আমাদের মিথ্যা বলার জন্য কোনো না কোনো উপায় খুঁজছে। আবার যদি আমরা কাউকে কিছু জিজ্ঞাসা করি আর সে আমাদের মিথ্যা বলে, তাহলে সে আমাদের চোখে চোখ মেলাতেই চায় না, কারণ সে ভয় পায় যাতে সে ধরা না পড়ে যায়। এই ধরনেরই আরও অনেক ভাষা আছে। যখন আপনি দেখা শুরু করবেন, তখন আপনি ধীরে ধীরে ভাষা বুঝে যাবেন। দ্বিতীয় পদ্ধতি হলো চেহারার অঙ্গভঙ্গি। মনের কথা বোঝার জন্য চেহারার অঙ্গভঙ্গি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কখনো কখনো কোনো ব্যক্তি নিজের চেহারার মাধ্যমে, যেমন চোখ, ঠোঁট ও হাতের মাধ্যমে অনেক কিছু বলে ফেলে।
যদি আপনি কোনো ব্যক্তির চেহারার উপর ধ্যান দেন, তাহলে আপনি খুব সহজেই বুঝে যাবেন যে ওই ব্যক্তি নিরাশ, উদাস নাকি খুশি। ওই ব্যক্তি কী অনুভব করছে। কোনো ব্যক্তি তার মুখ দিয়ে কিছু বলুক না বলুক, কিন্তু তার চেহারা সব কিছু বলে ফেলবে। যেমন যদি 10 থেকে 15 জন ব্যক্তি দাঁড়িয়ে থাকে আর সেখানে পুলিশ চলে আসে, তাহলে যে চোর হয় তাকে খুব সহজেই বোঝা যায়, কারণ সে এদিকে ওদিকে দেখতে শুরু করে, নিরাশ হয়ে পড়ে, তার গলা শুকাতে শুরু করে, সে পরিষ্কারভাবে কথা বলতেই পারে না। তো এই ধরনের কিছু পদ্ধতি আছে যেগুলোকে আমাদের বুঝতে হয়। আপনি হয়তো ধ্যান দিয়ে থাকবেন, যদি কেউ আমাদের বলে, তখন তার গলা শুকাতে শুরু করে, বারবার সে জল খেতে থাকে। যারা মিথ্যা কথা বলে তাদের চেহারার অঙ্গভঙ্গি পরিবর্তন হয়ে যায়। এইভাবেই আমাদের যে কোনো ব্যক্তির চেহারাকে পড়তে হয়। দ্বিতীয় পদ্ধতি হলো হাতের ইশারা এবং বডি ল্যাঙ্গুয়েজকে বোঝা। যে কোনো ব্যক্তির মনের কথাকে বোঝার জন্য তার হাতের ইশারা এবং বডি ল্যাঙ্গুয়েজকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি যখনই কোনো কথা বলে, তখন সে তার হাত দুটিকে অবশ্যই নাড়াচাড়া করে। হাতের সঙ্গে সঙ্গে ব্যক্তি নিজের শরীরের মাধ্যমে ইশারা করে। হাত এবং শরীরের ইশারার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ওই ব্যক্তি আমাদের কথাকে কতটা গুরুত্ব দিচ্ছে আর তার মনের মধ্যে কী চলছে। বডি ল্যাঙ্গুয়েজকে দেখার জন্য তার হাত ঘোরানো, শরীরের ওঠা বসা, ঝুঁকে থাকা, বারবার হাত দুটিকে চেহারার উপর নিয়ে আসা, একটি হাত দিয়ে অন্য আরেকটি হাতকে ঘষা, এমন অনেক ক্রিয়া থেকে যেগুলোর উপর আমাদের ধ্যান দিতে হয়। মনের কথাকে বোঝার জন্য আমাদের এই বডি ল্যাঙ্গুয়েজকে বুঝতে হয়। যদি আমরা এই 3টি পদ্ধতিকে সঠিকভাবে ধ্যান দিয়ে বুঝে ফেলি, তাহলে আমরা খুবই তাড়াতাড়ি যে কোনো ব্যক্তির মনের কথা বুঝে নিতে পারি। কারণ যে কোনো ব্যক্তির মনের মধ্যে কী চলছে সেটা সোজাসুজি তার চোখ, মুখ বা চেহারার মধ্যে ফুটে ওঠে। আর এগুলিকে দেখেই আমরা বুঝে ফেলি। আমাদের শুধুমাত্র এই ভাষাগুলি বোঝার বা জানার প্রয়োজন, কিন্তু এর থেকেও আগে সবথেকে প্রথমে আমাদের মনকে কেন্দ্রীভূত করতে হবে, আমাদের মনকে সম্পূর্ণভাবে শান্ত করতে হবে। তবেই আমরা যে কোনো ব্যক্তির মনের কথাগুলিকে খুব সহজেই বুঝতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।